আসসালামাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত তোমাদের আজকের এইচএসসি 24 ব্যাচের মহা গুরুত্বপূর্ণ একটি ক্লাসে, যেখানে আমরা বাংলা নিয়ে আলোচনা করব এবং পার্টিকুলারলি বাংলার কোন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পদ্য বা কবিতা। আজকের ক্লাসে পদ্য নিয়ে কথাবার্তা হবে, তিনটা স্পেসিফিক পদ্য নিয়ে কথাবার্তা হবে। একটা পদ্য হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা কবিতা হচ্ছে তোমাদের বিদ্রোহী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এবং আরেকটা কবিতা হচ্ছে প্রতিদান, কে লিখেছেন জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা জয়েন করছো একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দাও। পরে যখন কোনো কারণে ক্লাসটা দেখার প্রয়োজন হবে, গ্রুপে এসে এত এত পোস্টের ভিড়ে ক্লাস খোঁজার কোনো দরকারই হবে না, শুধুমাত্র তোমার টাইমলাইনে যেয়ে ক্লাসটা দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। অ্যান্ড সবার উদ্দেশ্যে শেষ মুহূর্তে একটাই উপদেশ, যেভাবেই হোক আমাদের এই রিভিশন ক্লাসগুলো ভালো করে করা, এবং এই রিভিশন ক্লাসগুলো ভালো করে করলে কিন্তু তোমাদের বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বোথ দুটো বিষয় একদম 100তে 100 কিন্তু হয়ে যাবে। অ্যান্ড আমরা আমাদের এন্ড থেকে কিন্তু সুন্দর একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবো। আমাদের সাথে দেখতে পাচ্ছি মাইশা আক্তার মিম জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাইশা, তুমি কেমন আছো জানিয়ে দাও কমেন্ট সেকশনে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার সাথে সুলতান মাহমুদ তারেক জয়েন করেছে, মাইমুনা হাসিবা জয়েন করেছে। এরপরে দেখতে পাচ্ছি 25 জনের মতো চলে আসছে অলরেডি। আমি ক্লাসটা চাই একটু মানুষজন আসুক। গোলাম রাব্বি ভাই জয়েন করে ফেলছে আমাদের সাথে। আমি চাচ্ছি ক্লাসে আরেকটু তোমরা মানুষজন যারা রয়েছে আরেকটু জয়েন করো, তারপর ক্লাসটা শুরু করি, বিকজ এত কম সংখ্যক মানুষজন নিয়ে আসলে ক্লাস করাও মজা নেই, ক্লাস করেও মজা নেই। ঠিক আছে, ওকে। সো যেটা হলো বলতেছিলাম, তোমাদের এইচএসসিতে একটা কমন প্রবলেমের প্লেস আছে। সেই কমন প্রবলেমের প্লেসটাকে জানো তোমরা? সেটা হচ্ছে তোমাদের কবিতা। কবিতার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সময় স্টুডেন্টরা বলে যে ভাই উদ্দীপক কি বলছে, কবিতা কি বলছে, সাদৃশ্য কই, বৈসাদৃশ্য কই, এটা ভাবতে ভাবতে তো আমাদের ফুল টাইমটা চলে যায়। তাই কবিতার ক্ষেত্রে বাংলা টনিকটা অনেক অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। অ্যান্ড শুধুমাত্র তাই না, আমাদের যে সম্পূর্ণ কবিতাগুলো রয়েছে, কবিতাগুলো যদি আমরা প্রপারলি না বুঝি, কবিতার যে তোমার মূল ভাবগুলো রয়েছে, মূল ভাবগুলো যদি আমরা না অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি একটু বেশি প্যারা হয়ে যায়। অ্যান্ড তখনই কিন্তু আমরা প্রপারলি আর সিকিউগুলো আলোচনা করতে পারি না। মাইমুনা বলছে ভাইয়া এই ক্লাসটা অনেক দরকার ছিল, থ্যাঙ্কস ভাই, আই নো তোমাদের কোথায় কোথায় সমস্যা, অ্যান্ড ওই অনুযায়ী কিন্তু ক্লাসগুলো হচ্ছে। তোমাদের আজকে যেরকম কবিতার উপরে ক্লাস, তারপর কালকেও কিন্তু তোমাদের কবিতার উপরে, কালকে কি ক্লাস আছে, কালকে মোস্ট প্রবলি নেই, দেখতে হবে রুটিনটা। এরপরে হচ্ছে কিন্তু তোমাদের আবারও কবিতার উপরে আরও একটা ক্লাস আছে, ক্লাসের পরে তোমাদের কিন্তু নাটক উপন্যাসের উপর একটা ক্লাস আছে। সো দেখো, কবিতার উপরে 2টা ক্লাস, গদ্যের উপরে 2টা ক্লাস, নাটক উপন্যাসের উপরে 2টা ক্লাস, মোট কিন্তু 5টা ক্লাসে বাংলা ফার্স্ট পেপার রিভাইজ করে ফেললাম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের এই যে সম্পূর্ণ ক্লাসগুলো রয়েছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে, এগুলো করলেই কিন্তু তোমাদের অনেক কিছু কমন পড়বে। স্টুডেন্টস, এই ফাঁকে তোমাদের ক্লাসের মধ্যে একটা ছোট্ট কাজ আমি করে ফেলি। আজকের ক্লাস স্লাইডটা কিভাবে পাবা, তাই না? এটা একটু আমি বসিয়ে ফেলি। ওকে স্টুডেন্টস, জাস্ট একটা মিনিট দাও। এই যে কমেন্টটা রয়েছে, কমেন্টটা ফিল করলে কিন্তু তোমরা তোমাদের ক্লাস স্লাইডটা পেয়ে যাবা। দেখো স্টুডেন্টস, আমি একটা কমেন্ট করলাম,
তোমরা এই যে মাত্র আমার এন থেকে একটা কমেন্ট এসছে, এই যে কমেন্টটা, এই কমেন্টটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু আমাদের আজকের যে ক্লাস স্লাইডটা রয়েছে, ক্লাস স্লাইডটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এই যে আমি এটা কমেন্ট করে ফেলেছি, এবার আসো কমেন্টটা আমি পিন করে দিই, শেষ। এক্সট্রিমলি সরি, ক্লাসের শুরুতে আমার সামহাও এটা খেয়াল করি নাই। আচ্ছা, এখন কিন্তু আমি এই কমেন্টটা করে দিয়েছি। তোমরা কি সবাই পিন করা কমেন্টটা দেখতে পাচ্ছ? ওকে, আই থিঙ্ক তোমরা সবাই আমাদের আজ ক্লাসের আজকের এই পিন করা কমেন্টটা হলো কি দেখতে পাচ্ছ, আর কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমি একটু আস্তে আস্তে ক্লাস শুরু করে ফেলবো, 2:30 বাজে। একজন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, প্রশ্ন আমার ভালো লেগেছে। সেই প্রশ্নটা হচ্ছে, ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন তো কমন আসে না, এটার ক্ষেত্রে কি করব? তোমরা সবাই জানো আগামী 27 তারিখ, আহারে কালি নাই কেন কলমে, আগামী 27 তারিখ তোমাদের সাথে, বেসিক্যালি আগামীকালকে আমি আর তোমাদের ফারহান সাকিব ভাইরা ক্লাস নিয়ে আসবো। এটা হচ্ছে কি তোমার ফাইনাল রিভিশন লাইভ ক্লাস। এই যে তোমার ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা আছে, এইখানে তোমরা সবাই একটা সাজেশন পিডিএফ পাবা। এই যে সাজেশন পিডিএফটা আছে, ওখানে আমাদের এন্ড থেকে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া থাকবে অধ্যায় ভিত্তিক। এই যে তোমার অধ্যায় ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে, এই অধ্যায় ভিত্তিক অনুধাবন প্রশ্নগুলো তুমি যদি ফলো আপ করো তাহলে কিন্তু আলটিমেটলি কাজ হয়ে যাবে। এবং শুধুমাত্র তাই না, এই অনুধাবনগুলোর মাধ্যমেই দেখা যাবে যে তোমরা পরীক্ষার হলে ভাগ্য ভালো থাকলে কমন পাবা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কারো যদি এখনো অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে বা কোয়েরিজ থাকে, তাহলে তোমরা কিন্তু আমাকে মেনশন করে 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে পোস্ট দিতে পারো, সেখান থেকে কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব। নাটকের ক্লাস হবে অবশ্যই, কেন হবে না, তোমাদের হলো আরেকটা পদ্মের ক্লাস হবে, তারপর নাটক এবং উপন্যাসের ক্লাস হবে। আচ্ছা, আর দেরি না করি, তোমরা সবাই মোটামুটি আমাকে চিনে ফেলছো, আমি তোমাদের ফারসিম ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করতেছি। এই সামনের মাসের 2 তারিখ থেকে আমার আবার মাস্টার্সের ক্লাস শুরু হয়ে যাবে, আবার পড়াশোনা ঢুকে যাবো। সো এটাই পাশাপাশি এমএস স্কুলে 4 বছরের উপরে সময় ধরে তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, সো স্টার্ট করি। ফার্স্টে আমরা কথাবার্তা বলবো সোনার তরী কবিতাটা নিয়ে। এই মানুষজন, ক্লাসের শুরুতে আজকে একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটা হচ্ছে সোনার তরী লিখছে রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে বিদ্রোহী লিখছে কাজী নজরুল, প্রতিদান কে লিখছে, কেউ কিন্তু এখন অ্যান্সার দেওয়া নাই। আচ্ছা, অ্যান্সারটা আমি তোমাদের কাছে পরে দেখে নিব। আমি আগে সোনার তরী যে কবিতাটা আছে, এটা একটা জিস্ট সামারি তোমাদের কাছে ব্যাখ্যা করি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ক্লাস একটু শেয়ার দাও, শেয়ার দিয়ে কমেন্টে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান, অ্যান্ড আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো। সো শুরু করি। সোনার তরী কবিতাটার একটা ব্রিফ ব্যাখ্যা, বা একদম এক বাক্যে সোনার তরী কবিতাটা কে লিখেছেন, মানে কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী মানে স্বর্ণের নৌকা, নৌকা একটা তরী, তরী হচ্ছে গিয়ে স্বর্ণের, ঠিক আছে? এখন এইখানে তোমার কয়েকটা পার্সপেক্টিভ দেখানো হয়েছে। প্রথম যে পার্সপেক্টিভ দেখানো হচ্ছে, একজন কৃষক, যে কৃষক কি করছেন, যে কৃষকটা তার জায়গা থেকে ফসল ফলাচ্ছেন। ফসল ফলাইতে ফলাইতে দেখলো যে আকাশে অনেক মেঘ হয়ে গেছে, সে হচ্ছে এমন একটা জায়গায় ফসল ফলাচ্ছিলেন, মানে তোমার চারদিকে হচ্ছে কি এরকম গ্রাম আছে, এই মাঝখানে হলো কি তোমার নদী, এই ঠিক মাঝখানে এমন একটা জায়গা, একটা দ্বীপের মতো অঞ্চল, এই জায়গায় উনি হলো ধান ফলাচ্ছেন। আমি জানি না কেন গ্রাম টাম ছেলে উনি মাঝের এই জায়গায় আসছে কোন একটা কারণে, এখানে এসে লোকটা ধান ফলানো শুরু করছে। এখন কথা হচ্ছে, ধান টান ফলাইছে, হুট করে এসে নদীর তীরে এসে এই জায়গায় লোকটা আসছে, এই জায়গায় লোকটা এসে দেখতেছে যে পুরা জায়গাতে প্রচুর পরিমাণে ঝড় বাদলা শুরু হয়ে গেছে, অনেক ধরনের ঝড় বৃষ্টি বইছে, এবং তারা একটু মানে খুবই প্যারায় পড়ে গেছে। সো সে ভাবতেছে এত কষ্ট করে ধান ফলাইলাম, সোনার ধান আমার, এই ধানগুলো হচ্ছে আমি নিয়ে যাব আমার গ্রামে, এখন নিতে তো পারতেছে না। এমন সময় এই লোকটা দেখে দূর থেকে একটা নৌকা আসতেছে। নৌকা দেখে লোকটা বলছে, ইয়াস ইয়াস, পেয়ে গেছে একটা নৌকা, এই যে আমার নৌকাটা আছে, এই নৌকাটা দিয়ে আলটিমেটলি আমি হইলো গিয়ে আমার গ্রামের চলে যেতে পারবো। তো ভালো কথা, লোকটা দেখলো একটা নৌকা হইলো গিয়ে আসছে এদিকে,
নৌকা আসার পরে নৌকার মাঝি বলতেছে ঠিক আছে, তোমার তো অনেক হলো গিয়ে সোনার ফসল আছে, ধান টান আছে, ইউ ক্যান ডু ওয়ান থিং, তুমি তোমার ধানগুলো আগে তুলো। সো তারপর হচ্ছে সে তো খুব খুশি আছে, ভালো ধান তুলতে বলছে। তারপর লোকটা সুন্দর মতো যতগুলো ধান আছে সবগুলা ধান এই নৌকাটার মধ্যে সে ইনপুট করলো। এখন ধানগুলো ইনপুটেশন হয়ে যাবার পরে, ধানগুলো নৌকায় উঠে যাবার পরে এই যে কৃষক হলো গিয়ে বলতেছে, নৌকার মাঝে বলতেছে, ভাই ধান তো উঠায় ফেলছো, থ্যাংক ইউ সো মাচ, এখন একটু আমারে তুলো, না হলে তো আমি যেতে পারবো না। তখন নৌকার মাঝে বলতেছে, দেখো আমি তো তোমার কাজগুলো তুলে ফেললাম, তোমার ধানগুলো তো আমি নিয়ে নিছি, বাট তোমাকে রাখার মতো জায়গা আমার কাছে আর নাই, আমি পারতেছি না, তুমি এখানে থাকো, আমি তোমার ধানগুলো নিয়ে চলে গেলাম। তো তারপর সে চলে গেল, লোকটা মানে মাঝিটা চলে গেল। এরপর এই যে আমাদের যে কৃষক খুব হলো গিয়ে স্যাড অবস্থায় আছে। এরপর এই যে কৃষকটা আছে, কৃষক বলতেছে এইটা কি হইল, এইটা কেন হইল, আমি এত কষ্ট করে ধান টান ফলাইলাম, মহাকাল থেকে একজন আসলো, একটা মাঝে এসে আমার ধান টান নিয়ে গেল, বাট আমাকে আর নিতে পারলো না। এবং ঠিক এরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে সম্পূর্ণ কবিতার মাঝি রয়েছে, মাঝি বুঝতে পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার যে কর্মের ভ্যালিউ আছে, তার যে কর্মের মূল্য আছে, তার আসলে কোনো নিজস্ব মূল্য নাই। এই যে তার যে মূল্যহীনতা, সেই বিষয়টা এখানে বোঝাচ্ছে। এবং এখান থেকে মূলত যেটা দেখানো হয়, পৃথিবীতে আমরা যারা হলো গিয়ে বেঁচে আছি, আমাদের জীবনের চাইতে আমরা পৃথিবীতে কি কর্ম করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফর অ্যান এক্সাম্পল, আজকে এই মুহূর্তে আমি তোমাদের ফার্স্ট সেমে একটা ক্লাস নিচ্ছি। এখন তোমরা সবাই জানো আগামীকাল বিকাল 4টায় আমার ফাইনাল রিভিশন লাইভ ক্লাস আছে, অ্যান্ড এটা এক্সপেক্টেড কালকে বিকাল 4টায় ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটাতে আমিও আসবো। এরপরের দিন আরেকটা তোমার কবিতার উপরে ক্লাস দেবো, তারপর দিন আরও একটা ক্লাস দেবো নাটক উপন্যাসের উপরে। এই জিনিসটা তোমাদের কাছে এক্সপেক্টেড, রাইট? এখন এরকম একটা জায়গা থেকে কোনো একটা কারণে হয়তো আজকের দিনটাই পৃথিবীতে আমার শেষ দিন ছিল, আজকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম, স্রষ্টার কাছে প্রিয় হয়ে তার কাছে আমি চলে গেলাম, এক কথায় মারা গেলাম। সো তখন কিন্তু আমি আর এই পৃথিবীতে বেঁচে নাই, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2, তোমরা তখন এই জিনিসটা ভরে রিকগনাইজ করার ট্রাই করবা, আচ্ছা ফারসিম ভাইতে এতগুলা ক্লাস দিছিল, এই ক্লাসগুলোর কারণে আমার এই উপকার হয়েছে, আমার কবিতার শোনার তো এটা ক্লিয়ার হয়েছে, আমার গদ্যের মধ্যে মানব কল্যাণে ঝামেলা ছিল, মানব কল্যাণটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে দেখো, তুমি আমার নামটা মনে রাখতেছো ঠিকই, বাট আমার নামটা মনে রাখার পেছনের রিজনিংটা কি? আমার নামটা মনে রাখার পেছনের রিজনিংটা হচ্ছে কি আমার কর্ম। অ্যান্ড এই কথাটাই সোনার কবিতা বারংবার আসছে যে পৃথিবীতে তুমি যদি বেঁচে থাকো, তোমার জীবনের তুলনায় তোমার জীবনের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে তুমি কি কি কাজ করছো, তোমার কাজগুলো কেমন। তোমার কাজ যত সুন্দর হবে তুমি ততই আসলে সামনের দিকে আগায় যেতে পারবা। তোমার জীবনের চাইতে তোমার কাজের মূল্য আসলে অনেক 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 বেশি, অ্যান্ড এই জিনিসটার কথাই মূলত এখানে বলা হচ্ছে। ওকে, অ্যান্ড এটাই। সো আমি কি কাজটা করছি, আমার কাজের কথা তুমি মনে রাখবা, এবং ততদিন পর্যন্ত মনে রাখবা যতদিন পর্যন্ত আমার কাজের প্রভাব তোমার লাইফে সরাসরিভাবে আছে। ঠিক আছে, এটাই কিন্তু এই কবিতার মধ্যে বলা হচ্ছে। এবার দেখো আমরা বাংলা টনিকের মধ্যে ঢুকি। বাংলা টনিক অ্যাকচুয়ালি এই কথাগুলি কিন্তু ঘুরায় ফিরায় বলছে। নাম্বার 1, এক সময় সৃষ্টিকর্মকে রেখে স্রষ্টাকে চলে যেতে হয়, স্রষ্টার কাজ রেখে, আচ্ছা সৃষ্টিকর্মকে রেখে স্রষ্টা, কিসের স্রষ্টা? এটা মানে আল্লাহ তাআলার কথা বলতেছি না, বা ভগবানের কথা হলো গিয়ে বলতেছি না। যদি হচ্ছে মাওয়া ইসলাম খুব ভালো বলছে, মানুষ বলছে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নাই, একসময় সৃষ্টিকর্মকে রেখে স্রষ্টাকে চলে যেতে হয়। ফর অ্যান এক্সাম্পল, এই যে আমার ক্লাসগুলা এক একটা সৃষ্টি, আমি এই ক্লাসগুলা স্রষ্টা। একদিন আমি মারা যাব, মারা যেয়ে হলো তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাচ্ছি। এই যে তোমার ট্রানজিশনটা, এই টাইমটাতে কি দেখাচ্ছে, আমার ক্লাসগুলো কিন্তু ফেসবুকে থাকবে, আমার ক্লাসগুলো কিন্তু এই জায়গায় থেকে যাবে, বাট আমি এই যে ক্লাসগুলো স্রষ্টা ছিলাম, সেই স্রষ্টা হিসাবে কিন্তু আমি আর নাই এখানে। ঠিক আছে, নাম্বার 2 যেটা
কালের বিবর্তনে মানুষের জীবনধারা এবং মৃত্যু চিন্তা। কালের বিবর্তন, এই তোমার কবিতার মধ্যে যেই হচ্ছে, আমি যদি হলো চিন্তা করি আমাদের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার দিকে যদি হলো তাকাই, কবিতার মধ্যে কিন্তু বারবার বলা হচ্ছে মহাকালের মহাস্রোতের কথা, যে মহাকালের মহাস্রোতের মাধ্যমে একজন এসে হলো তোমার যে ধানগুলো রয়েছে ধানগুলো নিয়ে চলে যাচ্ছে, এমন একটা কন্ডিশন, তাই না? তার মানে এটার মধ্যে বোঝাচ্ছে যে কালের বিবর্তনে মানুষের জীবনধারা, দিনের সাথে সাথে মানুষের জীবনধারার পরিবর্তন হয়। ওই লোকটা একটা গ্রামে ছিল, গ্রাম থেকে সে ফসল ফলাইতে আসছে, ফসল ফলানোর পরে সে হলো চলে যাচ্ছে, চলে যাওয়ার সময়টা তাকে কি প্রবলেম ফেস করতে হচ্ছে, এখানে একটা বিবর্তন আসতেছে না, সেই বিবর্তনের কথা এখানে বলা হচ্ছে নাম্বার 1। এবং নাম্বার 2 যেটা, প্রত্যেকটা মানুষের যে মৃত্যু চিন্তা। আমি যদি হলে খুব ক্লিয়ারলি বলি, এই সম্পূর্ণ যে কবিতাটা রয়েছে, সম্পূর্ণ কবিতার মধ্যে কিন্তু আমাদের যে কৃষকের মনে মৃত্যু চিন্তার কিন্তু উদয় হয়েছে। কৃষক কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর গিয়ে বলছে যে আমার সৃষ্টি নিয়ে তো চলে গেল, এখন আমার কি হবে। তার মানে কৃষক চারদিকের ঘনঘটা দেখে বুঝতে পারছে এই মুহূর্তে তো প্রচুর পরিমাণে হলো ঝড় বৃষ্টি হবে, এখন এত যখন ঝড় বৃষ্টি হবে তখন আসলে আমি কি করব, আমার জায়গাটা কি হবে, আমার রোলটা কি হবে, এই জিনিসটা যখন হলো আলোকপাত করা হয় তখনই অ্যাকচুয়ালি সেই জায়গা থেকে মৃত্যু চিন্তার বিষয়টি উঠে আসে। গেল 3 নাম্বার, মানুষের কর্মের মধ্যে বেঁচে থাকে। অবভিয়াসলি আমি কি কাজ করতেছি, আমার কাজ আমাকে বাঁচায় রাখবে, আমার কাজ আমাকে অমর করবে। মৃত্যু সবারই হবে, এই পৃথিবীতে যারাই জন্মেছে তারাই হলো মৃত্যুবরণ করবে, এই কথাটা বলা হচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কাজের মধ্য দিয়ে অমরতা, মানে 3 নাম্বার আর 5 নাম্বার কাইন্ড অফ হলো সেম। দ্যাটস ইট, বুঝছি আমরা সবাই? ভাইয়া কাল থেকে ইয়ার ফাইনাল শুরু, ক্লাসটা করা কি ঠিক হবে? যদি সোনারতরী বিদ্রোহী তোমাদের টপিকের মধ্যে থাকে অবশ্যই করবা, না হলে বাসায় বসে পড়াশোনা করো। মোমো আলম, আচ্ছা মানুষজন বুঝতে পারছি, কেউ শেয়ার করে না ক্লাসটা, মাত্র 8টা শেয়ার হয়েছে। আচ্ছা বিএসপিএম বুঝতে পারছে। আমার এই 26 ব্যাচের স্টুডেন্টরা তো মানে পড়ার আগে বাংলার একদম বিদ্যাসাগর হয়ে যাচ্ছে, খুব ভালো। আচ্ছা মাইশা বলছে বুঝতে পারছে। ভাইয়া আমি তো আমার প্রশ্ন, হ্যাঁ শিপ্রা সাহা, তোমার প্রশ্নটা আমি দেখেছি, তোমার প্রশ্ন আমার সেভ করা আছে। তুমি যতগুলো প্রথম 3টা প্রশ্নের আমি অ্যান্সার রেডি করেছি। শোনো, তোমরা যখন প্রশ্ন করো, প্রশ্নগুলো কিন্তু এমন না যে লাইক আমার কাছে আসলো আমি জাস্ট চোখ বন্ধ করে র্যান্ডামলি অ্যান্সার দিয়ে দিলাম, আমি কিন্তু এরকম করি না। তোমার প্রশ্নগুলো দেখে আমি আগে নিজে আলাদা একটা খাতার মধ্যে লিখি, লেখার পরে তারপরে অ্যান্সারগুলো আমি পাবলিশ করে দিই, ঠিক আছে? সো কোনো চিন্তা করো না, তোমার প্রশ্নগুলো আমার কাছে আছে লিপিবদ্ধ অবস্থায়, আমি কাজ করছি, আজকের হ্যাঁ কালকের মধ্যে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ওকে ঠিক আছে। আচ্ছা আমি শিপ্রাকে হলো আলাদা করে দেখাই, শিপ্রাকে আমি একটু আলাদা করে দেখাই। এই যে শিপ্রা তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমার হলো মেসেঞ্জারে এরকম যে নিজের যে অ্যাকাউন্টটা থাকে ওখানে সবকিছু পাঠিয়ে রাখা যায়। সো এখানে তোমার যে ইয়াটা আছে, তোমার যে কোশ্চেনটা আমি পাঠিয়ে রেখেছি, জাস্ট দেখো, ক্লিক করলে আলটিমেটলি চলে যায়। ক্লিক করার পর সাথে সাথে চলে আসে তোমার পোস্টটা। এখানে তুমি 8টা প্রশ্ন করেছো, 8টার মধ্যে প্রথম 3টা সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ, এই পর্যন্ত অ্যান্সার আমার হাতের লেখা শেষ হয়েছে। সো বাকি 5টা লেখা শেষ করে আমি আজকে বা কালকের মধ্যে একবারে দিয়ে দিব, ঠিক আছে? সো একটু ওয়েট করো শিপ্রা, ইনশাল্লাহ কালকের মধ্যে পেয়ে যাচ্ছ। ওকে বস, আসেন আমরা স্টার্ট করি। আচ্ছা সোনারতরী শেষ, সবার শেষ। সোনারতরী কারো কোনো প্রবলেম? সারা বলতেছে ভাই এক্সামের জন্য অনেক ভয় লাগে। আচ্ছা এটা অবশ্য খুবই সিম্পল থিং, আমারও এইচএসসি এক্সামের খুব ভয় লাগতেছিল। আমার আব্বু আম্মু হলো গিয়ে আমাকে বলতেছিল যে লাইফের লাস্ট বোর্ড পরীক্ষা, সবগুলা বোর্ড পরীক্ষা গোল্ডেন পায় আসলা, এটাও যদি গোল্ডেন পাও তাহলে তো একদম তোমার স্ট্রেক ব্রেক হবে না, ওই স্ন্যাপচ্যাটে স্ট্রেক ব্রেক হয় না, ওইরকম স্ট্রেক ব্রেক হবে না। আমি মনে মনে বলি ভাই তোমরা তো এসব কথাবার্তা বলে আমাকে আরো ভয় পাওয়া দিচ্ছ। বাট যাই হোক, একটা বিশাল ভয় লাগবেই। অ্যান্ড যে তোমরা জানো বাংলা পরীক্ষা মানুষের খারাপ হয় কেন? বাংলাতে, হ্যাঁ বাংলাতে নাম্বার উঠানো টাফ, সিকিউ লেখার বিষয় আছে, অবজেক্টিভের বিষয় আছে, এটার পাশাপাশি সবার বাংলা পরীক্ষা খারাপ হওয়ার আরেকটা ফান্ডামেন্টাল রিজন আছে, বিশেষ করে বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হওয়ার, যেটা হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট এক্সাম।
কোন একটা কারণে এগুলা হচ্ছে গিয়ে আমার প্রথম এক্সাম, যেহেতু প্রথম এক্সামের যে আলাদা একটা প্রেশার, সেই এক্সট্রা প্রেশারটার কারণে আলটিমেটলি ঝামেলাটা হয়ে যায়, বুঝতে পারছো? অ্যান্ড দেখা যায় যে আমরা এই প্রেশারটা হলো গিয়ে ডিল করতে করতে একটা দুটা পরীক্ষা পার হওয়ার পর প্রেশারটা ডিল করতে পারি। তাই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মোটামুটি মায়ের উপর দিয়ে যায়, বাট সামহাও অনেকে ম্যানেজ করতে পারে, অনেকে ম্যানেজ করতে পারি না, কারোর A+ আসে, কারোর A+ আসে না। সো ভয় লাগবেই স্বাভাবিক, বাট ভয়টাকে এক সাইড করো, কারণ তুমি যত ভয় পাবা, ভয়ের একটা কনসিকুয়েন্সেস বলি। হ্যাঁ, ভয় পাওয়াটা জরুরি, ভয় না তুমি একটা জিনিসে ভয় পাইতেছো না, তার মানে ওই জিনিসটা নিয়ে তোমার কাছে কোনো গুরুত্ব নাই। ইউ হ্যাভ দ্য ইম্পর্টেন্স। যখন তুমি ভয় পাচ্ছ, তার মানে তোমার জিনিসটার কাছে ইম্পর্টেন্স আছে। এখন ভয় পাওয়ার একটা লিমিট থাকে, তুমি যদি লিমিট ক্রস করে ফেলো, তাহলে তোমার অতিরিক্ত ভয়ের কারণে দেখা যাবে যে তুমি আসলে জিনিসটা কাট করতে পারতেছো না, তুমি গোলটা অ্যাচিভ করতে পারতেছো না। ওকে, তাই ভয় পাওয়াটা খারাপ না, ভয় পাও, বাট ভয়টাকে একটু কন্ট্রোল করো, কন্ট্রোল করলে হবে। ওকে ভাই, আমার শর্ট সিলেবাসে সব আছে, সাবাস, হবেই তো। আচ্ছা, আগাই মানুষজন অ্যান্সার দেন। পরে দেখি একা তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে স্টুডেন্ট? এটা না পড়লে একদম নগদে মাইক। আরে বিএসপি ভালো কথা বল, সময় আসলে ফার্স্ট পরীক্ষা কিছু বোঝার আগে শেষ হয়ে যায়। তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার দাও, আমি তোমাদেরকে একটা মজার কথা বলি। এটা অবশ্য এসএসসি লাইফের সরি কি হলো, এটা 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 অবশ্য আমার এসএসসি লাইফের একটা ইনফরমেশন। এসএসসিতে মোটামুটি ভালোই পড়ছি, সবকিছু ভালো টালো পড়ে গেছি পরীক্ষা হলে। বাংলার প্রথম পত্রের পরীক্ষার দিন পরীক্ষা আমি দিতেছি। সো যখন 2 ঘন্টা শেষ হয়েছে, আমার 4টা সৃজনশীল শেষ হয়েছে। মানে 2.5 ঘন্টার সৃজনশীল লেখার টাইম, এর মধ্যে 2 ঘন্টায় 4টা লিখছি। মানে প্রথম 4টা সৃজনশীল আমি প্রত্যেকটা আধা ঘন্টা করে লিখছি। এরপরে লাস্টে তোমার 30 মিনিট বাকি ছিল, 30 মিনিটে আমার 3টা সিকিউ লিখতে হবে। হিসাব মতো পার সিকিউর জন্য টাইম হলো 10 মিনিট। মানে শেষ করছি, লেখা শেষ করছি। কেমনে লেখা শেষ করছি? সো যখন দেখি যে হাতে 30 মিনিট সময় আছে, আমি প্রথম 5 মিনিট লিখি নেই, 5 মিনিট না লিখে বসে লোকে প্ল্যান করছি যে কি করব। তারপরে ভাবলাম যে একটা কাজ করি, যদি কোনোটাই টাচ না করতে পারি তাহলে তো সমস্যা হবে। তারপর সুন্দর মতো 3টা সেপারেট লুজ পেজ নিছি, প্রত্যেকটা সেপারেট লুজ পেজের ক আর খ লিখছি। মানে বাকি 3টা প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক, প্রত্যেকটা লেখা শেষ। লিখতে এখানে তোমার হচ্ছে সবগুলো লিখতে 10 মিনিটের মতো লাগছে, 3টা সিকিউরিটির মতো। এরপরে তোমার ছিল গ বাকি। তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের আমি গ লিখছি, তারপর প্রত্যেকটা প্রশ্নের ঘ লিখছি। এই জিনিসটা করা খুবই খারাপ একটা আইডিয়া। এই আইডিয়াটা কখনো তোমরা অ্যাপ্লাই করবা না, এরকম যদি খুবই কোনো বাজে কন্ডিশনে না পড়ো। বাট পরে দেখলাম যে পরীক্ষা মানে আমার লেখাটা শেষ করে একটু জাস্ট কলমটা রাখছি আর বেলটা দিছে। সো এরকম সিচুয়েশন কিন্তু অ্যারাইজ হতে পারে। বাট এটা কেন হচ্ছে এরকম হয়, কারণ প্রথম এক্সাম মানে 1000বার প্র্যাকটিস করে গেল, প্রথম এক্সামটা কেন জানি কেমন হয়, জানি না, এটা একটা মনে হয় ন্যাচারের নিয়ম। ওকে, যাই হোক, অনেক গল্প সল্প করলাম। আগাই সামনের দিকে পরে দেখি আকাশ তরু ছায়া মসি মাখা। এটার অ্যান্সার হচ্ছে অস্পষ্ট মহাকাল। মসি মাখা বলতে বেসিক্যালি তোমার অস্পষ্ট মহাকালের কথাটাই বোঝানো হচ্ছে। ওকে বাবারা, গেল। 117 জন ক্লাস করতেছি, শেয়ার মাত্র 11টা। অ্যাটলিস্ট 117 জনের জন্য 100টা শেয়ার হওয়া দরকার। ভাই একটু শেয়ার দাও, আপনি শেয়ার দেন, একটু শেয়ার দিয়ে জানান যে ভাইয়া শেয়ার দিছি। দেখি আজকে এন্টায়ার ক্লাস শেষ হইতে অ্যাটলিস্ট 60টা শেয়ার হয় কিনা। আগাই পরে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা। এখানে মসিমাখা বলতে কি বোঝানো হচ্ছে? অস্পষ্ট মহাকাল। গেল মানুষজন, আগাই ধান কাটা হলো সারা, চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ধান কাটা হলো সারা, চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তারা। অ্যান্সার দেন। শেয়ার ডান। আরে সাবাস সাবরিনা, আমার লেখা তো অনেক স্লো, রাব্বি ফাড়ায় লিখতে হবে, না লিখলে মারা। আচ্ছা, এমসিকিউ 2 এর আনসার বলো। এমসিকিউ 2,
ওকে, দ্য অ্যান্সার ইজ কর্মের পরিণতি। বা একটু দেখ, ধান কাটা হলো সারা, সারা দিয়ে বোঝানো হচ্ছে তোমার শেষ। তার মানে কি তোমার যে কর্ম, কর্মের পরিণতি হচ্ছে, কর্মের শেষ হচ্ছে। পরিণতি বলতে শেষ বোঝাচ্ছে, রাইট? তার মানে এখানে কি হবে, কর্মের পরিণতি। বুঝছি আমরা যারা যারা অন্য অ্যান্সার বলছো কেন ভুল হয়েছে এটার অ্যান্সার। ওকে, ঠিক আছে, ডান। MCQ 3, সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে? মানুষজন বলো, সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে? আরে রাব্বি, রাব্বি আর আমার কেস সেম, আমার হাতের লেখা এককাল অনেক স্লো ছিল। আচ্ছা, সারা বলতেছে 3-এ মাত্রাবৃত্ত, কানিস বলতেছে স্বরবৃত্ত। ওকে, ভাইয়া পড়া 3-এ বলতেছে অনেক, এটা মাত্রা ভিতরে সবাই জানি আমরা, এটা বইয়ের মধ্যেই আছে। আচ্ছা, সোনার তরী কিসের প্রতীক? যৌবনের, জীবনের, কৃষকের নাকি কর্মের? সোনার তরী কিসের প্রতীক? যৌবনের, জীবনের, কৃষকের নাকি কর্মের? ঠিক আছে, 4-এ বলতেছো, এটা হবে কি জীবনের, এটা জীবনের হবে। তোমার অনেকে 4-এ বল, সোনার তরী। পুরাটা টাইম দেখো, পুরাটা গল্পের কথা, কবিতার কথা চিন্তা করো, কি বলছে যে আমার কি বলে তোমার জীবনে কি হচ্ছে। এখানে কিন্তু তোমার জীবনের বিষয়টা আছে। তন্ময় সরকার বলছে ভাইয়া কালকের কালকের দাঁড়িয়ে নেই। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, কারণ তোমরা কালকে অন ক্লাস দেখতেছিলা, আমার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। সো অনেক কষ্টে বেসিক্যালি কালকে বাসায় গেছি, তারপরে বৃষ্টির মধ্যে ভিজছিলাম। বাসায় যাওয়ার পরে তো আমার মাইগ্রেনের সমস্যা আছে, প্রচণ্ড রকমের মাইগ্রেন পেন উঠছে, আমি রাত্রেবেলায় ঘুমায় গেছিলাম। আমি আজকে সকালবেলা অফিসে এসে সবার আগে যে কাজটা করছি, তোমাদের সবার হলো পোস্টগুলো আমি দেখছি, কয়েকজনের রিপ্লাই দিছি, কয়েকজনকে হলো আমি ইয়াটাও পাঠাই দিছি, বাট বাকিদেরটা পাঠাইতে পারিনি, এক্সট্রিমলি সরি। তাই হচ্ছে তোমরা কেউ প্যারা খাও না, আজকে আমি সবারটা হলো ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। ওকে, ঠিক আছে। দেখি, যেটা বলতেছিলাম, সোনার তরী কিসের প্রতীক? জীবনের প্রতীক। ভাই, এখানে তোমার জীবনের প্রতীক কিভাবে হইল? কারণ এখানে তোমার যে লাইফটা আছে, লাইফে মৃত্যু নিশ্চিত, এটা বলা হয়েছে। অ্যান্ড এই লাইফে তোমার যে কর্মগুলো রয়েছে, সেই কর্মটা যে অনেক গুরুত্বপূর্ণ, এই কথাটাও কিন্তু আলটিমেটলি বলা হয়েছে। তার মানে বাচ্চারা আশা করছি বুঝতে পারছো এই জিনিসটা কেন বেশি ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার হবে কি তোমার জীবনের প্রতীক, নট কর্মের প্রতীক। ওকে, ডান। হ্যাঁ, যেরকম রাব্বিকে দাগানো স্লাইড দেওয়া হয়েছে, কয়েকজনকে আমি দিছি, কয়েকজনকে দেওয়া হয়নি। ঠিক আছে, তো দেখি, সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? বাঁকা জল, এ রে মুস্কানের পেন বুঝতেছে, মাইগ্রেনে উঠলে মাথা খারাপ হয়ে যায়। সোনার ধান হলো কি কর্মের প্রতীক। হ্যাঁ, সোনার ধান, ও একটা ভালো কথা বলছে। এই কে এটা, কামরুন্নেসা, ও তো সেরা একটা কথা বলছে। সোনার তরী জীবনের প্রতীক, বাট যদি বলে সোনার ধান কিসের প্রতীক, দেখছো, এটা হলো কি তোমার কর্মের প্রতীক। বুঝো? ওকে মানুষজন, অ্যান্সার বলো, বাঁকা জল কিসের প্রতীক?
ওকে, বাঁকা জল কিসের প্রতীক? 5-এর এ বলতেছে অনেকেই। হ্যাঁ, বাঁকা জল হচ্ছে বা কাল স্রোত, যেটা সে কাল স্রোতের প্রতীক। ডান, মানে যে বাঁকা জলের কারণে ওই কৃষকের নৌকা তরি হলেও গিয়ে ভেঙে চলে যেতে পারে, এরকম একটা বিষয় গেল। সো মোটামুটি এতটুকুই। এবার আমরা শুরু করবো বিদ্রোহী। কারোর, এনিওয়ান অফ ইউ, সোনার তরীরে কোনো সমস্যা আছে? এনিওয়ান অফ ইউ সোনার তরী নিয়ে কোনো সমস্যা আছে? সোনার তরী এমসিকিউ গুলো কনফিউজ হওয়ার জন্যই দিয়েছি, বল লাভ নেই। আচ্ছা, সোনার তরী কবিতায় কারোর কোনো বুঝি নাই। আচ্ছা, তোমার সোনার তরী কবিতায় কারোর কোনো সমস্যা আছে? ওকে, আই থিঙ্ক মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছে এখন সোনার তরী কবিতাটা নিয়ে। ঠিক আছে, বাঁকা জল বলতে কি বুঝায়? বাঁকা জল বলতে কাল স্রোতকে বুঝায়। ওকে, ডান। আচ্ছা, যা যারা পরে আসো, পরে আবার লাইফটা টেনে দেখে নিও, ঠিক আছে? আগে এবার আমরা বলবো বিদ্রোহী কবিতা। সো বিদ্রোহী কবিতা পড়ার আগে অ্যাজ ইউজুয়াল আমার ক্লাসের বৈশিষ্ট্য অনুযায়ী বিদ্রোহী কবিতার একটা আমি বেসিক সামারি দিব। ওকে, বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতাটা আসলে তোমার একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কিরকম? বিদ্রোহী কবিতার যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহী কবিতাটা পার্টিকুলারলি যে সময়তে লেখা হয়েছিল, আমি যদি তোমার সেই সময়টার দিকে হলোকে যাই, তাহলে যেটা বুঝতে পারবো সেটা হলো বিদ্রোহী কবিতার মধ্যে আমরা দেখেছি কাজী নজরুল ইসলাম কারোর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাচ্ছেন, বিদ্রোহ করতে চাচ্ছেন। এখন যেটা বললাম, বিদ্রোহী কবিতা কোন সময়তে লেখা হয়েছিল? যখন এই পুরো ভারতবর্ষ ইংরেজ শাসনাধীন ছিল, ঠিক সেই সময়তে আসলে বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছে। এবং ইংরেজ শাসনের আন্ডারে থাকার কারণে দেখা গিয়েছে যে আমাদের অনেক ধরনের কষ্ট পেতে হয়েছে। আমাদের হচ্ছে কি বলে, সিরাজউদ্দৌলার মতো একজন নবাবকে দেখতে হয়েছে যে তিনি কি বলে তাকে হত্যা করা হয়, তার যে নবাবী আমল ছিল, নবাবী আমল সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়। শুধুমাত্র তাই না, তার পরবর্তী সময়তে ইংরেজরা নানানভাবে আমাদের কিন্তু নিষ্পেষণ করত, আমাদের কালচারকে, আমাদের ডেইলি ডে টু লাইফকে নানানভাবে তারা কিন্তু অপব্যবহার করত এবং আমাদের উপরে অত্যাচার করত। এই যে তোমার অত্যাচারের জায়গাটা, সেই জায়গাটা নিয়ে যখন হলো কি তুমি, আমি, আমরা সবাই কথাবার্তা বলবো, তখনই আমরা বুঝবো যে এইখানে আসলে নানান রকমের প্রবলেম হয়েছিল। এবং এই জায়গা থেকে আসলে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন। এবং তার বিদ্রোহী কবিতাটার কারণেই পরবর্তীতে আসলে দেখা গিয়েছে যে ব্রিটিশ শাসকগণ একটু নড়ে বসেন এবং তাদের মনেও একটা ভীতি প্রবেশ করে যে এই বাংলায় এমন মানুষজন রয়েছে, এই যে তোমার হলো মানুষজনরা রয়েছে এই বাংলায় যারা আছেন, তারা আসলে যেভাবে প্রতিবাদ করতে পারে, তাদের যে প্রতিবাদের ভাষা রয়েছে, সেই বিষয়টা নিয়ে ইংরেজরা আসলে খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং তারা আসলে কিছুটা হলেও ভীত হয়ে যায়। ওকে, আচ্ছা, অনেকেই বিদ্রোহী কবিতা নিয়ে বলতেছো অনেক কঠিন, বোর্ড ইউজুয়ালি আসে না এমন, বাট এই কথাটা অ্যাকচুয়ালি তোমার আসলে সঠিক না। তার কারণ হচ্ছে তোমার হলো এইটা কঠিন ঠিক আছে, বাট বোর্ডে আসে না, একটা ভুল কথা। বোর্ডে হয়তো তোমার কম বেশি হচ্ছে, বাট আসতেও তো পারে, এবার দেখা যাবে চলে আসছে। একজন জিজ্ঞাসা করছে যে কাজী নজরুল ইসলামকে এটার কারণে বিদ্রোহী কবি বলা হয় কেন? অবভিয়াসলি এটার পাশাপাশি আরো বেশ কিছু তোমার কবিতা রয়েছে যেগুলোর কারণেই কাজী নজরুল ইসলামকে একজন বিদ্রোহী কবি বলা হয়। স্টুডেন্ট আসো, তোমরা যেহেতু এখন হলো গিয়ে বলতেছো যে কি বলে বিদ্রোহী কবিতাটা একটু কঠিন, আগে জানলে হয়তো পুরো কবিতাটার উপর একটা সেপারেট ক্লাস নেওয়ার ব্যবস্থা করতাম, বাট লেটস সি হোয়াট আই ক্যান ডু। দেখি কি করতে পারি তোমাদের জন্য। আমি এখনই কোনো ওয়াদা করতেছি না, কোনো কমিটমেন্ট দিচ্ছি না। আমি আগে বিদ্রোহী কবিতা বাংলাটা অনেকটা পড়াই, তারপর দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। ওকে,
আচ্ছা, স্টার্ট করি। বিদ্রোহী কবিতা বাংলা টনিক ও তার ব্যাখ্যা। কবির বিদ্রোহী এবং দৃঢ় চেতা মনোভাব। সম্পূর্ণ জায়গাটাতে সম্পূর্ণ যে কবিতাটা রয়েছে সেই কবিতার মধ্যে হলো কি আমি একটা বিষয় কিন্তু দেখতে পাই, সেটা হচ্ছে কবির মধ্যে একটা বিদ্রোহী মনোভাব রয়েছে, একটা দৃঢ়চেতা মনোভাব রয়েছে। পুরাটা কবিতার মধ্যে কবি হলো গিয়ে আন্দোলন করে যাচ্ছেন, বিদ্রোহ করতে যাচ্ছেন, এবং এখানে তিনি কিন্তু একটা বিষয় এনশিওর করছেন। কোনটা সেটা হচ্ছে তিনি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত, এর জন্য সামনে যাই আসুক না কেন তিনি সেগুলোকে কেয়ার করেন না। তার মানে এটা কিন্তু আসলে তোমার তার যে দৃঢ়চেতা মনোভাবটা, সেই দৃঢ়চেতা মনোভাবটা কিন্তু এখানে প্রকাশ হচ্ছে। আচ্ছা স্টুডেন্টস, বিদ্রোহী কবিতার এই দৃঢ়চেতা মনোভাবের সাথে তোমাদের পাঠ্য বইয়ের একটা প্রবন্ধের মিল আছে। কোন প্রবন্ধ সেটা বলো? শিহাব আহমেদ বলছে ভাইয়া আইসিটি ক্লাস হবে না। আচ্ছা শিহাব, আমি আসলে তোমাদের যে ইনস্ট্রাক্টর জাকি ভাই রয়েছেন, জাকি ভাইকে আমাদের এন্ড থেকে জানানো হয়েছে মোস্ট প্রবাবলি এই ক্লাস হয়তো বা হবে, আমি শিওর না। জাকি ভাই তোমাদের সাথে কমিউনিকেট করবেন। আচ্ছা, কাজী আরিশা বলতেছে আমার পথ, সুমাইয়া বলতেছে মানব কল্যাণ। আচ্ছা, আমার পথ নাকি মানব কল্যাণ, কোন প্রবন্ধের মধ্যে এটা হবে? আমার পথ নাকি মানব কল্যাণ? আচ্ছা, মিম বলতেছে আমার পথ, মুস্কানও বলছে আমার পথ। আচ্ছা, দুইটা অপশন পাইছে বেসিক্যালি। কোনটা অ্যান্সার হবে বলো? আমার পথ নাকি মানব কল্যাণ? ঈদের আগে বলছিল হায় হায়। আচ্ছা, তোমরা অনেকে আমার পথ বলতেছো। আচ্ছা ঠিক আছে, তো যেটা বললাম, হ্যাঁ যখন দেখবা দৃঢ়চেতার কথা বলা হচ্ছে তখন এটা অবশ্যই আমার পথ যে প্রবন্ধটা রয়েছে সে আমার পথ প্রবন্ধটা, এবং শুধুমাত্র প্রণবনাথ বলছি, তাজিম বলছি প্রণবনাথের অর্থটা শুধুমাত্র তোমার যে এই আমার পথ যে প্রবন্ধটা রয়েছে এইখানে আসলে তোমার দৃঢ়চেতা হওয়ার যে বিষয়টা সেটা নিয়ে হলো গিয়ে কথাবার্তা বলা হয়েছে, এবং তুমি আসলে তোমার জায়গা থেকে কতটা দৃঢ় সেই জিনিসটা কিন্তু আমার পথ প্রবন্ধ দেখানো হয়েছে। এবং গতকালকার ক্লাসে আমি এটা কিন্তু পড়িয়েছি যে কবি দৃঢ় সংকল্প করতে চাচ্ছেন, এই যে দৃঢ় সংকল্পের বিষয়টা সেটা। আচ্ছা, এবার দেখি আমাদের প্রথম যে বিষয়টা গেল, তার মানে আমাদের বিদ্রোহী কবিতার সাথে তোমাদের পাঠ্য বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিকের মিল আছে, সেটা কি আমার পথ। বাচ্চারা তোমরা আমার এই কথাটা একটু মনে রেখো, অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে বিদ্রোহী এবং আমার পথ দুইটা একত্র করে দেয়। সাপোজ বিদ্রোহী কবিতা থেকে তোমার দুইটা লাইন উঠাই দেওয়ার পরে বলতেছে যে এইটা তোমার পাঠ্য বইয়ের কোন প্রবন্ধের সাথে হলে মিল আছে, চারটা প্রবন্ধের নাম দিয়ে দিল। সো তখন তোমার মাথায় কাজ করে লাইনটা তো পড়ছি বিদ্রোহী কবিতার মধ্যে, মানে এটা এখন প্রবন্ধের সাথে কি হয় মিল খাচ্ছে, বা একটা প্রবন্ধকে আমি কিভাবে এখানে অ্যাটাচ করব, রাইট? একটা কিন্তু মানে প্যারার সিচুয়েশন এখানে অ্যারাইজ হয়ে যায়। তাই এখন তো সবসময় মনে রাখবা বিদ্রোহী কবিতার সাথে তোমাদের আমার পথ যে প্রবন্ধটা রয়েছে এটা কিন্তু আসলে
কানেক্টেড, ঠিক আছে। এবং অনেক সময় বলা হয় আমার পথ প্রবন্ধেরই কাব্যিক ভার্সন হচ্ছে বিদ্রোহী কবিতা। এই ইনফরমেশন হয়তো তোমরা অনেকেই জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। আমার পথ প্রবন্ধের কাব্যিক ভার্সন বা কবিতায় কনভার্ট করা হয়েছে, এটা কিন্তু হলো কি বিদ্রোহী কবিতা বা বিদ্রোহী কবিতার গদ্যরূপ। বিদ্রোহী কবিতার গদ্যরূপ হচ্ছে কিন্তু আমার পথ প্রবন্ধটি। এটা কি তোমরা জানতা? বিদ্রোহী কবিতারই গদ্যরূপ হচ্ছে আমার পথ প্রবন্ধ। ওকে, তোমরা জানতা কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাও দেখি। আচ্ছা ঠিক আছে, বিদ্রোহী কবিতায় কবির খালি আল্লাহ, না 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 মুস্কান, একটু তোমার বোঝার ভুল আছে। ঠিক আছে, এখানে একটু আসলে তোমার বোঝার ভুল আছে। বোঝার ভুল হইলে তো আলটিমেটলি ওরকম হবে না। বিদ্রোহী কবিতায় কবির নির্দিষ্ট সময় পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছেন এবং বাকিদের সাথে হলো তিনি মিত্রতা প্রকাশ করতে চেয়েছেন। আচ্ছা গেল, এইটা হলো গিয়ে ডান। এবার 2 নাম্বারটা অত্যাচারী ও শোষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যেটা বেসিক্যালি আমাদের বিদ্রোহী কবিতাতে বারংবার ঘটেছে। বিদ্রোহী কবিতা হলো গিয়ে আমরা কি দেখতে পাই? বিদ্রোহী কবিতা আমরা দেখতে পাই কবি কাজী নজরুল ইসলাম যারা অত্যাচার করে এবং যারা শোষক, যারা হলো কি শোষণ করে, কারোর উপরে তোমার অত্যাচার করতেছে, শোষণ করতেছে, নির্যাতন করতেছে, এমন যে মানুষগুলো রয়েছে, এমন মানুষকে আসলে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে এইগুলোকে তিনি এই ধরনের মানুষকে তিনি দেখতে পারেন না এবং তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে চান। এবং যুদ্ধ করতে চাইতে তিনি যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে যেয়ে তিনি কতকগুলো দাঁত ভাঙ্গা বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। যেরকম তিনি বলেছেন তিনি হচ্ছেন গিয়ে প্রণবনাথ, তারপর এর পাশাপাশি হলো গিয়ে তিনি বলেছেন তিনি হলো গিয়ে ধৈর্যটি। তার মানে কি ধৈর্যটি? কি ধৈর্যটি মানে হচ্ছে গিয়ে জটাধরা কেশ। আমাদের চুল অনেক সময় জট পেকে যায় না, এই ধরনের জটাধরা কেশের অধিকারী একজনের কথা বলা হয়েছে, যিনি তার এই কেশ দিয়েই অপরকে হলো গিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারেন। তিনি শত্রুপক্ষকে ধ্বংস করে এমন অনেক ধরনের মানুষ, এমন অনেক ধরনের ব্যক্তির নাম উচ্চারণ করেছেন যেগুলো আসলে অনেক বেশি শক্তিশালী, মহাপ্রলয় সৃষ্টিকারী, ঠিক আছে। তার মানে কবি কাজী নজরুল ইসলাম এখানে অত্যাচারীদের বিরুদ্ধে এই ধরনের যুদ্ধ করতে চেয়েছেন যাতে করে তারা কোনোভাবেই আর অত্যাচার না করতে পারে। গেল 3 নাম্বার, দ্রোহের অন্তরালে কবির মানব প্রেম। এই যে এখানে একটা কি বলতেছে, ভাইয়া আমাদের জন্মের আগে অনেকে কবি হতেন কিন্তু আমাদের সময় কবি হয় না কেন? রিজন অনেক রকমই হতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় আমরা এখন নিজেদের জায়গা থেকে ভালো করে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা থেকে পাশ করে বের হতে হবে, পাশ করে বের হয়ে আমাদের প্রত্যেক জায়গায় অনেক ধরনের রেসপন্সিবিলিটিস লোকে ক্রিয়েট করতে হচ্ছে বা অনেক ধরনের দায়িত্ববোধ থাকে। আমরা দেখা যায় যে দায়িত্ববোধগুলোকে এড়িয়ে যেতে পারি না। দায়িত্ববোধগুলোকে যেটা এড়িয়ে যেতে পারি না, যুগের সাথে তাল মিলাতে হচ্ছে। যুগ খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, র্যাপিডলি হলো গিয়ে তোমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর মতো সময়টা আসলে হয় না। আর ক্রিয়েটিভিটি খুবই ইজি ফ্যাক্টর না রে বাবা, অনেক বড় একটা জিনিস। অ্যান্ড আরও একটা বিষয় হচ্ছে যারা হলো কবি হচ্ছেন তাদের যে ইন্ডাস্ট্রিটা আছে, ইন্ডাস্ট্রিটা কতখানি তোমার সাস্টেইনেবল সেটাও অনেকের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এই যে মনির কিন্তু অলরেডি বকা দিয়ে দিয়েছে, বলছে দ্রুত পড়াইতে। আচ্ছা আসো আগাই, এটা হলো পড়ছিলাম দ্রোহের অন্তরালে কবির মানব প্রেম। একটু আগে মুস্কান বললাম না যে কবির হলো মুড সুইং হয়, কিন্তু এই জায়গা থেকে যদি হলো আমি বলি, হ্যাঁ কবি যাদের বিরুদ্ধে অত্যাচার করতে চান তাদেরকে তো যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান তারা তো অত্যাচারী, কিন্তু যারা হলো অত্যাচারিত হচ্ছে তাদের প্রতি কিন্তু কবির এক ধরনের মানব প্রেম প্রকাশ করেছেন। কারণ তিনি চান না যারা এভাবে তোমার অত্যাচারিত হচ্ছে বিনা কারণে তারা কোনোভাবেই মানবাধিকার হতে বঞ্চিত হোক, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখি 4 নাম্বার, ধ্বংসের মধ্য দিয়ে নতুনের সূচনা। কবি বলেছেন অত্যাচার যারা করে তাদেরকে আমি ধ্বংস করব, এর মধ্য দিয়ে নতুনের সূচনা হবে। আচ্ছা, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ আর ভালে সূর্য,
ইন্দ্রাণী সুদ। ইন্দ্রাণী সুদ মানে হচ্ছে তোমার দেবতা যে ইন্দ্র রয়েছে, ইন্দ্রের সুদ বা ইন্দ্রের পুত্র, যার হাতে হলো চাঁদ রয়েছে এবং গাল এখানে আছে সূর্য। তার মানে আমার হাতে চাঁদ আছে, আমার হাতে সূর্য রয়েছে, আমি এতটাই পাওয়ারফুল, আমি সবকিছু ধ্বংস করে দিতে পারি। আমি ইন্দ্রাণী সুদ। সুদ মানে হচ্ছে পুত্র বা ছেলে সন্তান, এবং ইন্দ্র হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীর একজন দেবতা এবং মহাপরাক্রমশালী মহাশক্তিশালী দেবতা। কবি নিজেকে সেই মহাশক্তিশালী দেবতার পুত্র হিসেবে নিজেকে তুলনা করেছেন। যেটা বলছিলাম, ধ্বংসের মধ্যে নতুন সূচনা। ফর অ্যান এক্সাম্পল, আমাদের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করো। 1971 সালের 25 মার্চ কালরাতে বিশাল এক ধ্বংসযজ্ঞ হয়েছে, বিশাল একটা হ্যাভি মারামারি হয়েছে, অনেক মানুষ মারা গেছে। এরপর আমরা যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ করি। 16 ডিসেম্বর আমরা কি করি, আমাদের হলো গিয়ে দেশটা স্বাধীন করে ফেলি। এন্ড এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটার মধ্য দিয়ে আমরা যে জিনিসটা হলো গিয়ে দেখতে পাই, সেটা হচ্ছে কি বাচ্চারা, আমরা একটা নতুন দেশ এখানে অর্জন করে ফেলেছি। ঠিক আছে? সো এরকম আচ্ছা, একজন বলতেছে যে ইন্দ্রাণী তো ইন্দ্রের স্ত্রী, সুতত্ত্ব পবিত্র। হ্যাঁ, মানে ইন্দ্রের স্ত্রী হলো, মানে আমি তো এখানে আসলে ইন্দ্রেরই ছেলে, আমি ওটাই বুঝাইছি আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো দেখা যাচ্ছে যে নতুনের কিন্তু আমি একটা সূচনা করেছি। ঠিক আছে? নতুন একটা বিষয়ের কিন্তু আমি আরম্ভ করলাম, আমার দেশের নতুন একটা স্বাধীন একটা দেশের আরম্ভ হলো। অ্যান্ড এরকম একটা জায়গা থেকে ধ্বংসের মধ্য দিয়ে নতুনের সূচনা মানে কি বোঝানো হচ্ছে, যে অত্যাচার যারা করে তাদেরকে আমি ধ্বংস করব, ধ্বংস করে শেষ করব, এবং নতুন এক মানব জাতির সূচনা করব। দ্যাটস ইট। এরপর দেখি, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত প্রাণপণ চেষ্টা। এইটা অ্যান্ড দৃঢ়চেতা মনোভাব কাইন্ডা সেম। অ্যান্ড এখানে মূলত বলা হচ্ছে যে তোমার যে উদ্দেশ্য রয়েছে, কবির উদ্দেশ্য কি, অত্যাচারীদেরকে ধ্বংস করা। আমার উদ্দেশ্য কি, এই যে গোল্ডেন প্লাস পাওয়া। সো আমার উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত আমি কাজ করে যাব, দ্যাটস ইট, আর কিছু না। বুঝতে পারছি আমরা? আচ্ছা ভাইয়া, প্রতিদিনকে এই টাইমেই ক্লাস? হ্যাঁ, এই টাইমেই ক্লাস হচ্ছে, এই টাইমে ক্লাস হচ্ছে 2:30টার সময়। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ইন্দ্রাণী ইন্দ্রের স্ত্রী তাজদিন মাতুব্বর, ঠিক বলেছো। আমি হলো গিয়ে মানে ওই জায়গাটাকেই বলেছি যে আমি ইন্দ্রের পুত্র। আমি যদি ইন্দ্রাণী সুত হই, অবভিয়াসলি ইন্দ্র আর ইন্দ্রাণীর পুত্র আমি। এক্স্যাক্টলি, ইন্দ্রের স্ত্রী পুত্র জয়ন্ত, যার হাতে চাঁদ আর কপালে সূর্য। ঠিক আছে, সবার ডান? এতটুকু কি ডান? ক্লাস 3:30টায় শেষ। বিদ্রোহ কবিতা আমরা সবাই বুঝছি? ক্লিয়ার সবাই? আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার। এবার আসো আমরা এমসিকিউ সলভ করি। সবাই আমরা এখন এমসিকিউ সলভ করি। কবি কার কুঠোর দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? নিক্ষত্রিয় মানে কি? নিক্ষত্রিয় মানে যুদ্ধহীন। না, অডিস্ট্রি ক্লাসগুলো অ্যাপে পাবা না। আচ্ছা, পরশুরাম বলতেছে অনেকে, দ্য অ্যান্সার ইজ পরশুরাম। ঠিক আছে, ডান। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয়? ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ করে, যুদ্ধ সম্প্রদায়। ঠিক আছে, অ্যান্ড এই জায়গা থেকে আমি যদি হলোকে চিন্তা করি, এই যে আমার ক্ষত্রিয় রয়েছে, ক্ষত্রিয়দের করে করবে, নিক্ষত্রিয় করবে মানে শেষ করে দিবে, আর রাখবেই না। যদি হচ্ছে কি এমন হয়, ইন দ্যাট কেস কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবে, সেটা হবে কি অ্যান্সার পরশুরামের কুঠার দিয়ে। ঠিক আছে, ডান। ওকে, আগাই সামনের দিকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? কবিতা মুখস্থ করতে হবে না, বুঝতে হবে। ভাইয়া স্লাইড পাই না, ফর্ম ফিল আপ করলে। এই আজকে কেউ ফর্ম ফিল আপ করছো? জানাও তো, স্লাইড তো পেয়ে যাওয়ার কথা। সবাই আজকে ফর্ম ফিল আপ করছো?
স্লাইড চলে আসছে, সমস্যা নেই। ফর্ম ফিল আপ করলে স্লাইড পাবা তোমরা সবাই। এই ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করো। দেখো কমেন্ট সেকশনে কিন্তু একটা ফর্ম লিংক আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সবাই কমেন্ট সেকশনে যাও, ফর্ম লিংকটা পিন করা আছে, ওখানে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবা। ফর্ম আসে না, তাসপিয়া তাসনিমের সমস্যা হচ্ছে। ফর্ম লিংকে প্রেস না করলে তো আসবে না বাবা। দেখো পিন করা আছে। সুমাইয়া দেখো কমেন্ট সেকশনে একটা ফর্ম লিংক দিয়ে দিয়েছি, ওটাতে তুমি যাও, ওটাতে হলো গিয়ে প্রেস করো, তারপর তুমি ফর্মটা ফিল আপ করবা, তারপর তুমি কমেন্ট থেকেই পেয়ে যাবা, কি বলে স্লাইডটা পেয়ে যাবা। স্লাইড পেয়েছি ভাইয়া, মুস্কান পেয়েছে, সাবাস মুস্কান। অগ্নিবীণা কাব্যগ্রন্থ দ্বিতীয় কবিতা বিদ্রোহী, সাবাস। অ্যান্ড এটা তোমার রচিত হয়েছিল 1922 সালে। গেল আগাই সামনের দিকে, অ্যান্সার বলো এটার। ভাঙাগড় ফাঁকা ভিটেতে জমিছে নির্জনতায় কালো হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা একটু বানানটি একটু ভুল হয়েছে, পংক্তি, পংক্তি কোনটি? কই পাবো ফর্ম? সুমাইয়া আহমেদ বলতে। সুমাইয়া দেখো কমেন্টেই আছে পিন করা। লিংক নাই তো? লিংক আছে তো, এই যে অনেকেই তো পেয়েছে। আচ্ছা সবাই এটার অ্যান্সার দাও। ভাঙ্গাঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতায় কালো হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? জান্নাতুল নাইমা তুমি ওই লিঙ্কটায় ঢুকো, লিঙ্কটায় ঢোকার পরে আমাদের এই পর্যন্ত যত ক্লাস আছে সবগুলা ক্লাসের পিডিএফ পাওয়া যাবা, আজকেরটা সহ। তারপর যেটা দরকার এটা প্রেস করো, তোমার হইলো গিয়ে ডাউনলোড অপশন চলে আসবে। তিনের এ বলতেছো, তিনের অ্যান্সার হবে গিয়ে তোমার বলবীর বল উন্নত মমশী। দেখো এখানে কি বলছে, ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব, এখানে এখনো শুকনো পাতায় আগুন জ্বালো। এই যে মহামানব ওয়ার্ডটার কথা বলছে, মহামানব হওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি আমার সি এর কথা বলছি, কারণ এখানে মানুষ হচ্ছে গিয়ে তোমার এই জায়গা থেকে। আচ্ছা একজন বলছে কোশ্চেনটা হলো কি বুঝি নাই, একটু বুঝাই তোমাদেরকে। ভাঙা ঘর একটা খারাপ ঘরের কথা বলা হচ্ছে, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো মানে একটা ভাঙ্গা ঘর, একটা ভাঙ্গা ভিটে, সেখানে তোমার অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থা। এরপর দেখি হে মানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। তখন বলছে যে হে মানব, হে মানুষ, শুকনো পাতায় আগুন জ্বালো, তার মানে এই যে এখানে একটা নেগেটিভ সিচুয়েশন অ্যারাইজ হয়েছে, এই নেগেটিভ সিচুয়েশনটা আমি কখন কন্ট্রোল করতে পারবো? যখন এখানে মানুষ আসবে। তার মানে এখানে মানুষের প্রেজেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার সবগুলা প্রশ্ন দেখো, মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, মানুষের কোনো কথাবার্তা বলো নাই। আমি মানি না কোনো আইন, মানুষ এখানে কাউন্টেবল না। আমি উন্মন মন উদাসীর, এখানে কবির কথাই বলা হচ্ছে। আর সি নাম্বার বলতেছে বলবীর বল উন্নত মমশির, মানে এখানে পার্টিকুলারলি বীরের কথা বলা হচ্ছে। বীর কারা হয়? বীররা তো মানুষই তো হয়। কখনো দেখছো কখনো বাঘ সিংহকে বলতে তুমি একটা বীর বাঘ, বীর সিংহ, এমন তো বলতেছি না, রাইট? সো মানুষকে এখানে বলা হচ্ছে যে মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্য। এই মানুষকে আমাদের কিন্তু সুন্দর মতো এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা সুমাইয়া বলছে কোন কমেন্ট? এই আস্তাগফিরুল্লাহ সুমাইয়া, এই আজকের ক্লাসে লাইভে দেখো কমেন্টটা পিন করে দেওয়া আছে। ওকে এক্স্যাক্টলি, তাজিম মাতুব্বর বলতেছে এর দ্বারা প্রেম বোঝানো হচ্ছে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। ঠিক আছে কামরুন এসা বুঝছে গেছে আগাই। এটার অ্যান্সার হলো গিয়ে তোমার সি, তোমার অন্য আত্মচারী বিরুদ্ধে সোচ্চার হওয়া। আমরা এদিকে আর না টাইম ইয়েস করি, পরিধানে চলে যাই। পরিধান কবিতা বাংলা টনিক ও তার ব্যাখ্যা। মানুষজন পরিধান পড়া শুরু করে, ক্লাসের টাইম বেশি নাই। মনির আহমেদ অলরেডি আজকে আমাকে বকা দিচ্ছে, তাড়াতাড়ি দ্রুত পড়াইতাম। আচ্ছা সো যেটা হলো তোমাদেরকে বলছিলাম, আমরা আমাদের জায়গা থেকে যদি চিন্তা করি, প্রতিদান কবিতার মধ্যে কি বলছে যে মানুষের প্রতি তোমার কিছু দায়িত্ববোধ আছে, তুমি দায়িত্ববোধগুলো পালন করবা। বাট মানুষ যদি
পেছন থেকে তোমাকে ব্যাক বাইটিং করে, তোমার নামে বিচিং করে, তোমাকে নিয়ে যদি হলো খারাপ খারাপ কথাবার্তা বলে, ওটা নিয়ে কখনো কষ্ট দিবে না। একটা মানুষকে তুমি হেল্প করছো, ওই মানুষটাই, একটা মানুষকে তুমি কি করছো, হেল্প করছো, অ্যান্ড তোমার একটা অনেক বড় এক্সপেকটেশন ছিল। সে এক্সপেকটেশনটা কি? ওই মানুষকে যে তুমি হলো হেল্প করলা, ওই মানুষের কাছে যে তুমি হলো থাকলা, এটার কারণে তুমি চাইতেই পারো যে ওই মানুষটা তোমার সাথে ভালো ব্যবহার করবে। বাট কোনো কারণে তুমি যদি ওই মানুষের কাছে ভালো ব্যবহার না পাও, তাহলে তুমি কষ্ট পাবা না। যেরকম একটা লাইন আছে যে, আমার ঘর ভাঙ্গিয়াছে যে বা তার ঘর আমি ভাঙবো না, বরং তার ঘর আমি গড়বো। এই টাইপের কিন্তু আমাদের কি বলে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে আমাদের সম্পূর্ণ যে মানব সম্প্রদায়টা রয়েছে, মানব সম্প্রদায়ের কাছে আমাদের এই জিনিসটাই হলে কি চাহিদা থাকবে, সেটা হলো আমি অপরের জন্য কাজ করব, অপর আমার প্রতি খারাপ কাজ করছে কি করছে না সেটা আমি কখনো কাউন্ট করবো না, এবং এটার জন্য আমি কোনো যুদ্ধ বিগ্রহ করবো না। মানহা বলতেছে ভাইয়া স্লাইডে অল্প কাটে এমসিকিউ থাকে কেন? তোমাদের এই ক্লাসগুলো বা রিভিশন ক্লাসে তো কি পয়েন্ট পড়তে হবে, তাই যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই দিচ্ছি, বুঝতে পারছি? আচ্ছা, যেরকম একজন বলতেছে যে হ্যাঁ আমার ঘর বাঁধি আছে যে বা আমি বাঁধি তার ঘর। একজন মানুষের তোমার ঘর হলো পুরাই দিচ্ছে, বুঝছো? সাপোজ কি বলে মাইশামিম আমার বাসায় আসছে, আমার বাসায় এসে আমার ঘর পুরাই দিছে। এরপর আমি কি করব, মাইশামিমকে একটা ঘর উপহার দিব। তাহলে হচ্ছে জিনিসটা এমন হবে, আমার ঘর ভাঙ্গি আছে যে বা আমি বাঁধি তার ঘর। একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দিস লাইন। ওকে, জাস্ট জোকস অ্যাপার্ট, মজা করলাম তোমাদের সাথে। বিষয়টা অ্যাকচুয়ালি এভাবেই খুবই বুঝাতে চাইছে। তোমাকে কেউ কষ্ট দিক বা না দিক ডাজন্ট ম্যাটার, তুমি কারোর প্রতি কখনো ট্রিগার হতে পারবে না, ঠিক আছে? একদম মূল ভাব হচ্ছে কি এইটা। এখন মাইশামিন তুমি এসে আপনার বাসায় আগুন দিয়ে যাও না, তার একটু প্যারা হয়ে যাবে। বাংলা সেকেন্ড পেপারের ক্লাসগুলো ছিল ফারান সাকিব ভাই, তোমাদের আপাতত তো 27 তারিখে মানে 30 তারিখে বাংলা ফার্স্ট পেপার এক্সাম, ওটা নিয়ে আপাতত প্যারা খাও। আফটার দ্যাট আমরা ইনশাল্লাহ হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের সাজেশন তোমরা পেয়ে যাবা। 30 তারিখে তোমাদের এফআরএল ক্লাস আছে বাংলা সেকেন্ড পেপারের। ওকে, আসো আগাই। দায়িত্বের প্রতি আনুগত্য, তোমার যে দায়িত্ববোধ রয়েছে মানুষের প্রতি, সেইটা তোমার অবশ্যই পালন করতে হবে, এবং সেটার প্রতি কিন্তু তোমার একটা আনুগত্যবোধ অবশ্যই হলো গিয়ে রাখতে হবে, ঠিক আছে? তার মানে তোমার ভেতরে যে দায়িত্বগুলো রয়েছে, তোমার দায়িত্বগুলো অবশ্যই পালন করতে হবে। এরপর 2 নাম্বার, ব্যক্তি স্বার্থ বিসর্জন দাও। সবসময় তোমার যে স্বার্থ রয়েছে, তোমার স্বার্থকে বিসর্জন দিতে হবে, তাহলেই আসলে দেখবা চারপাশ অনেক সুন্দর আছে। তুমিও যদি স্বার্থপর হও, তোমার অপরজনও যদি স্বার্থপর হয়, তাহলে কিন্তু একটা ক্ল্যাশ লেগে যাবে, একটা যুদ্ধ বেঁধে যাবে, সেটা এখানে বলা হচ্ছে। 3 নাম্বার, সহিষ্ণু হওয়া। সর্বদা ধৈর্য ধারণ করতে হবে, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে সে তত বেশি সুখী হবে। অ্যান্ড সবার লাস্টে, মানুষের কল্যাণ চিন্তা করা। কবি বারংবার বলছেন যে তোমার দায়িত্ব, তুমি একজন মানুষে অন্য একটা মানুষের কল্যাণ চিন্তা করবা। এই যে তোমার এই জায়গা থেকে যেটা লোকে বলছি, তোমাদের যে এই কল্যাণ চিন্তা করার বিষয়টা, এটা যদি তুমি না করো তাহলে আসলে সামনের দিকে আগাইতে পারবা না। অ্যান্ড পার্টিকুলারলি এই জিনিসটা এখানে বলা হচ্ছে। গেল প্রতিদান। এবার দেখি কয়টা এমসিকিউ সলভ করে আচ্ছা ক্লাস শেষ করবো। আচ্ছা, এই তাজিম মাতুব্বর এইচএসসি দিবা? হ্যাঁ, আগে এমসিকিউ সলভ করো। ওকে, দেখি কি অবস্থা সবার। দ্য অ্যান্সার ইজ একের সি, বুক ভরা গান। যে দিবে বিষে ভরা গান, আমি তাকে দিব বুক ভরা গান। ওকে, দাও গান টান দিলাম। এরপর দেখি 2 নাম্বার এমসিকিউ, প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানানের পরিবর্তে কি দিয়েছেন? এর অ্যান্সার হবে বুক ভরা গান। একটু আগে পড়লাম আমরা। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? কঠিন প্রশ্ন।
তোমরা হয়তো এই মুহূর্তে বলতেছো হ্যাঁ ভাই সংলাপ নির্ভর তো হবে, কি বলে আমাদের হচ্ছে তাহারই পড়ে মনে, কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যদিও এটা তোমার পরিধান কবিতার মধ্যে পড়ে না, বাট সংলাপ নির্ভর কবিতা শুধুমাত্র আমাদের তাহারই পড়ে মনে। ওকে, আচ্ছা এখানে একটু তোমার কিছু তাহারই পরে মনে কবিতার প্রশ্ন চলে আসে, সমস্যা নেই, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ করব। আচ্ছা আমাদের আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে স্টুডেন্টস? আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? একটু কাইন্ডলি জানা আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে? ওকে ঠিক আছে স্টুডেন্টস, আগামীকালে কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা দিন। এটা হচ্ছে 27 জুন। 27 জুন ঠিক বিকাল 4টায়, বিকাল 4টায় অনুষ্ঠিত হবে এফআরএল, যেখানে আমি আর তোমাদের ফারহান সাকিব ভাইয়া ওই যে মানহা বারবার বলতেছে না, যদিও মানহাকে আমি একবার রিপ্লেস আবারও বলছে ভাইয়া কেন এত কম হলে এমসিকিউ থাকে। এটার অ্যান্সার হচ্ছে যে এই জন্য কম এমসিকিউ থাকে যাতে করে তোমরা শর্টলি রিভাইজ করতে পারো। এটা রিভাইজ করতেছি, ঠিক আছে? এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি আমাদের এইখানে কম থাকলেও মানহার জন্য কালকের ক্লাসটা স্পেশালি, কালকে আমরা 200+ এমসিকিউ সলভ করবো। সো মানহা কালকের ক্লাসে থাকো। সো যেটা বলতেছিলাম আগামীকালকে ঠিক বিকাল 4টায় আমি আর তোমাদের সবার প্রিয় ফারহান সাকিব ভাই আসবো কি করতে, বাংলা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস নিতে। অ্যান্ড এই জায়গা থেকে যদি হলো কি চিন্তা করি আমাদের এই ক্লাসটার পরে তোমরা পাবে একটা ডেডিকেটেড সাজেশন, যেখানে তোমাদের 7টা গদ্য 7টা পদ্যের স্টার দিয়ে আমরা চিহ্নিত করে দিয়েছি। শুধুমাত্র তাই না, এর পাশাপাশি আমি হলো গিয়ে তোমাদের জন্য 200টা এমসিকিউ কালকে সলভ করাবো। আর আমার যে সাজেশন পিডিএফটা আছে ওখানে তোমার 200+ এমসিকিউর পাশাপাশি অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আগামী কালকে তোমরা পিডিএফটাতে পাবা। তাই কালকে তোমাদের সবার হচ্ছে গদ্য পদ্য সবকিছুর উপর এমসিকিউ থাকবে। কালকে বিকাল 4টার সময় তোমাদের সবার সাথে দেখা হচ্ছে 10 মিনিট স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং 10 মিনিট স্কুলের ক্লাস 1 to 12 ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই থাকবা তো কালকে? একটু কমেন্টে জানাও তো কালকে সবাই থাকবা না? 10 মিনিট স্কুলের মেইন পেজে কালকে ক্লাস হবে, ঠিক আছে? না সিকিউ দেখো আমাদের তো আসলে সিকিউর যে বিষয়টা বাবারা, দেখ সিকিউ তো তোমার মানে কমন ফালানো যায় না। সিকিউ কি কমন ফালানো যায়? সিকিউ প্রত্যেক বছর তোমার নতুন নতুন সিকিউ আসে। তোমার বোর্ড থেকে সরাসরি এই জিনিসটা হলো গিয়ে বলে দেয় যে এক বছরের সিকিউর সাথে অন্য বছরের সিকিউর মিল থাকবে না। আর তাছাড়া সিকিউর জন্য আমি তোমাদেরকে বাংলাটা অনেক পড়াচ্ছি, ওই সাজেশনের মধ্যে আলাদা করে কোনো উদ্দীপক কোনো সিকিউ থাকবে না। আমি এখনই বলে দিচ্ছি সাজেশনের মধ্যে আলাদা করে উদ্দীপকের সিকিউ থাকছে না, উদ্দীপক থাকছে না, বাট জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন থাকছে। সিকিউ প্র্যাকটিসের জন্য এখন চলতেছে লোকে বাংলা টনিক। অ্যান্ড শুধুমাত্র তাই না, তোমাদের কিন্তু 200+ এমসিকিউজও থাকছে, ঠিক আছে? অ্যান্ড আমাদের এফআরএল ক্লাসটা হবে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে বাংলার যা যা আছে সব সমাধান করবা। মশিউর আল হাসান ফার্স্ট পেপার দেন, সেকেন্ড পেপারও আছে, চিন্তা করার দরকার নেই। কবিতা কক্ষরে মুখস্থ করতে হয় না, কি যে বলো, কবিতা কক্ষরে মুখস্থ করতে হয় না, ঠিক আছে? সো ইয়েস স্টুডেন্টস, ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে কি দেখা হবে বাংলা সেকেন্ড পেপার সাজেশন বাবা 30 তারিখে। ওকে স্টুডেন্টস, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকে ক্লাসটা আমি এখানে শেষ করব। আচ্ছা ঠিক আছে স্টুডেন্টস, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে বিকাল 4টায়। সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং ইনশাআল্লাহ তোমাদের সবারই এইচএসসি পরীক্ষা অনেক অনেক ভালো হবে।